মরক্কোকে হারায় আফকন কাপ জিতলো সেনেগাল। এখন সেনেগাল শুনলেই আমাদের প্রজন্মের সেই স্মৃতিটা মনে পড়ে, সেই হাজি এল দিউফ, সেই আলিউ সিসে, সেই যে জেনারেশনটা, সেই জেনারেশনের ফ্রান্সকে হারানো 2002 বিশ্বকাপ। মানে আমাদের জন্য এটা তো গোল্ডেন একটা ব্যাপার ছিল, গোল্ডেন। একই সঙ্গে খুব ফ্রাস্ট্রেশনের যে জিদানের ওই টিমকে আফ্রিকা থেকে আসা একটা নতুন দেশ হারায় দিতে পারে। সেই টিমটা দ্বিতীয়বারের মতো আফকন কাপ জিতে ফেললো এই গত কয়েক বছরের মধ্যে। এবং সেই জায়গায় তো মহানায়ক মহানায়ক হচ্ছেন আমাদের সাদিও মানে। আজকে অনেককে নিয়ে গল্প করা যেত, অনেককে। বিশেষ করে আমার গত কয়েকদিন ধরে এমনিতেই সিসেকে নিয়ে গল্প করতে ইচ্ছে করতেছে, আলিউ সিসে। কি একটা সাপ মোচনের গল্প। কিন্তু সিসে তো আসলে এখন টিমের সঙ্গে নাই, টিমের কোচ নাই। এ পর্যন্ত আনার কৃতিত্ব সিসের, সেই জায়গাটায় তিনি এখন নাই। ফলে আজকে আসলে সব আলোটা সাদিও মানের ওপরে। হ্যাঁ, হতে পারতো যে আজকের গল্পটা আসলে পুরোটা জুড়ে থাকবেন আমাদের মিশরের ফারাও মো সালাহ, মোহাম্মদ সালাহ। কিন্তু ট্রাজিক হিরোই রয়ে গেল লোকটা। শেষ পর্যন্ত তো আসলে মনে হয় না জাতীয় দলের হয়ে আর কিছু জিতে অবসরে যাওয়া হবে। কারণ এটা শেষ সুযোগ ছিল। ফলে সালার এই আফকন কাপটাও জিততে না পারাটা খুব কষ্টের হলো, ফাইনালেই উঠতে না পারাটা খুব কষ্টের হলো। কিন্তু শেষ পর্যন্ত তো আসলে আমাদের বিজয়ীদের গল্প বলতেই হয়। সেই বিজয়ীদের গল্পের মধ্যে সাদিও মানের কথা যখন আসে, তখন আমি বলি যে ফুটবল ইতিহাসে আসলে এরকম রবিন হুড বা এরকম একজন গরিবের রাজা এর আগে আসে নাই। গরিবের রাজা। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে পৃথিবী জুড়ে স্পোর্টসে দারিদ্র্যের জয়গান করেন হচ্ছে পেলে। তো আমার টু সাম এক্সটেন্ট মনে হয় সাদিও মানে ওই জায়গায় পৃথিবীর সবাইরে ছাড়াই গেছে। যে দরিদ্রের কথা কিভাবে সর্বোচ্চ মঞ্চে, ঝলমলে মঞ্চে দাঁড়ায় বারবার উচ্চারণ করতে হয় এবং তাদের জন্য জীবনটা উৎসর্গ করতে হয়, দরিদ্রদের জন্য, নিজের ধর্মের জন্য, নিজের গ্রামের জন্য। এটা সাদিও মানের চেয়ে কেউ ভালো জানে না। তো আজকে একটা ভালো উপলক্ষ, সাদিও মানে তার দ্বিতীয় আফকন ট্রফি জিতলেন এবং সর্বোচ্চ স্কোরার এখন সেনেগালের। ফলে আমরা আজকে একটু এই যে গরিবের রাজার গল্পটা একটু শুনি, গরিবের রাজার গল্প শুনি। সেনেগালের গল্প বলতে গেলেও আসলে আমরা অনেকের গল্প বলতে পারি। ওই যে বললাম হাজি এল দিউফের কথা বলতে পারি, সিসের কথা বলতে পারি, অনেকের কথা বলা যায়। অবশ্যই ব্রুনো মেৎসুর কথা বলা উচিত। সিসের তো সব ভূমিকায় বলা উচিত। সিসের ক্যাপ্টেন্সি, সিসের খেলোয়াড়শিপ, সিসের কোচিং সবই বলা উচিত। ব্রুনো মেৎসুর রূপকথা, কোচ ব্রুনো মেৎসুর রূপকথা সবই মনে পড়ে। কিন্তু ওই সাদিও মানের কথা বলতে হয়। সাদিও মানে যেটা বললাম যে সেনেগালে আটকায় রাখা যাবে না, আফ্রিকায়ও আটকায় রাখা যাবে না, লিভারপুল বায়ার্নেও আটকায় রাখা যাবে না। সাদিও মানে আসলে যদি আপনি বলেন, আমি তাহলে বলবো যে সে ফুটবল ছাড়াই গেছে, বহু আগে ফুটবলকে ছাড়াই গেছে। সে আসলে মানবতার একটা জায়গায় চলে গেছে, যে জায়গাটায় মানুষের কাছে মানুষ এবং ধর্ম এইটা হচ্ছে সবচেয়ে বড় হয়ে ওঠে। সেই জায়গাটায় যাওয়ার পথে সে বিশ্বের সব ফুটবলারকে অতিক্রম করে গেছে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, পেলে, ম্যারাডোনা এরা অন্তত এই জায়গাটায় সাদিও মানের উচ্চতায় পৌঁছাতে পারবেন না। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। সেই জায়গাটা কি? সেটা হচ্ছে দেখেন, সেনেগাল কিন্তু ফুটবলে কোনো শক্তি কোনো কালে ছিল না। 2002 ওই বিশ্বকাপ খেলতে আসার আগ পর্যন্ত তো আমরা নামই জানতাম না। ইনফ্যাক্ট আফ্রিকানরাও কোনো পাত্তা দিত না এই দলটাকে। ফ্রান্স থেকে স্বাধীন হয়েছে বোধহয় 60s-এ। আফ্রিকার বেশিরভাগ দেশ তো ফ্রান্সের কলোনি ছিল। এখনো বেশিরভাগ দেশ হচ্ছে কানেক্টেড টু ফ্রান্স। তো তার মধ্যে সেনেগাল একটা দরিদ্রতম দেশ। অত্যন্ত দরিদ্র। ভাই এই দেশটার অধিকাংশ জায়গায় আমি যে সময়টার কথা বলতেছি সেই সময় একটু পাকা রাস্তাও পৌঁছায় নাই। বিদ্যুতের আলো-টালো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। মানুষের ৩ দিনে ১ বেলা খাওয়া, দিনে ৩ বেলা খাওয়া বাদ দেন, ৩ দিনে ১ বেলা খাওয়াটাও একটা অকল্পনীয় ব্যাপার ছিল। সেরকম একটা দেশে সাদিও মানের জন্ম, বাম্বালা নামে একটা জায়গায়। এখন ও মুসলিম পরিবারে জন্ম, ওর বাবা ওখানকার মসজিদের ইমাম ছিলেন। ও হচ্ছে ছোটবেলা থেকে ফুটবল পাগল। খুবই স্বাভাবিক। তা না হইলে তো এই পর্যন্ত আসতে পারত না। ও ফুটবল খেলবে। এখন আপনি চিন্তা করেন, সেনেগালের কথা তো বললাম যে আফ্রিকা এমনিতেই পৃথিবীর দরিদ্র একটা মহাদেশ।
সাউথ আফ্রিকাটা আফ্রিকা দু একটা দেশ বাদ দিলে আফ্রিকা তো এখনো দারিদ্র্যের একটা চরম অবস্থায় বসবাস করতেছে। তার মধ্যে আবার দরিদ্রতম একটা দেশ হচ্ছে সেনেগাল। সেখানকার খুব দরিদ্র একটা এলাকা হচ্ছে বাম্বালা, সেই বাম্বালার ছেলে সে। সেখানে বসে সে কি দেখি করে ফুটবলের প্রেমে পড়ছে। ওর বাবা ওকে বলতেন যে, "ফুটবলটা খেলো, এলাকায় বসে আনন্দের জন্য খেলো, কিন্তু এই এলাকা ছাড়ো না ফুটবলের জন্য। কারণ এই এলাকার মানুষের জন্য কিছু করা যায় কিনা? না খেয়ে হলেও মানুষের জন্য কিছু করা যায় কিনা?" উনি মসজিদের ইমাম, পেটে ঠিকমতো খাবার যেত না। কিন্তু ওই বাড়িতে, বাড়িতে গিয়ে কোরআন শরীফ পড়াতেন, বাচ্চাদের একটু লেখাপড়া করানো যায় কিনা। ভদ্রলোক অত্যন্ত স্বপ্ন নিয়ে বাঁচছিলেন যে আ বামবালা এলাকাটা একদিন মানুষ এখানে পেটে ভাত আসবে, পেটে খাবার আসবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মানের বয়স যখন ৭ তখন ওর বাবা মারা যান। ওই সময় ও ব্যাপারটা রিয়ালাইজ করতে পারে নাই যে ওর বাবা কে ছিলেন, কি স্বপ্ন নিয়ে বড় হয়েছেন। ফলে ওর বাবা মারা গেছে, ওর একটা মুক্তি হইছে। বাবা তো আর বাধা দিচ্ছে না। ফলে ও এখন এখানে ওখানে এ পাড়ায় ও মহল্লায় ফুটবল খেলে বেড়ায়। ১৫ বছর বয়স হইতে না হইতে আ ও ঠিক করলো ফুটবলার হইতে ডাকারায় চলে যাবে। মানে সেনেগালের রাজধানী। এখন বাবা না থাকলেও ফ্যামিলির বাকিরা ওরে যাইতে দিবে না। বিরাট ফ্যামিলি। আফ্রিকানদের এটাই হয়। ফ্যামিলিগুলো অনেক বড়, বড় হয়। ফ্যামিলি মেম্বাররা যাইতে দিবে না। ও বাসা থেকে পালায়া গেল। পালায়া ডাকারে চলে গেল। ওখানে গিয়ে ছোট্ট একটা ক্লাব, 3rd ডিভিশনের একটা ক্লাব। এমনিতেই সেনেগালিজরা তখনো পর্যন্ত ফুটবলে কিছু না। ইন দ্য মিন টাইম অবশ্য তারা ১ম বিশ্বকাপ খেলে ফেলছে। ওই যে বিশ্বকাপে গিয়ে ফ্রান্সরে হারায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে। কোয়ার্টার ফাইনালে টার্কির বিপক্ষে ওই এক্সট্রা টাইমের গোল না খাইলে তো তারা সেমিফাইনালে চলে যেত। এটা তো রূপকথা ছিল। ২০০২ বিশ্বকাপটা তো হলো আমাদের এখানে এই যে জাপান কোরিয়ায় হলো। দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস, দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস সেনেগালের সেই যাত্রা। কিন্তু তখন সেনেগাল খুব ফিজিক্যাল ফুটবল খেলতো। লাইক ক্যামেরুন। মানে খুব ফিজিক্যাল। সামনে যদিও হাজিয়েল দিউফের মতো ক্রিয়েটিভ খেলোয়াড় ছিলেন, কিন্তু বাকিরা ইনক্লুডিং সিসে আমার পছন্দ ছিল না সেনেগালের ফুটবল। পরে সেনেগাল দুর্দান্ত টেকনিক্যাল ফুটবল খেলা শুরু করলো। সেটা বলতেছি। তো যখন আম আ মানে যখন ডাকারে এসে খেলা শুরু করলো, তখন আসলে তখনও সেনেগালের ফুটবলে কিছু নাই। ২০০২ এর রূপকথার পরে সেনেগালের ফুটবল আবার জাগায় চলে গেছিল। মানে একদম মানে কিছুতে নাই। কোনো আক্কনেই চান্স পায় না তারা আর। বিশ্বকাপ তো দূরে থাক। ওই ২০০২ বিশ্বকাপটা একটা অ্যাক্সিডেন্টই হয়ে থেকে গেল ইতিহাসে। এরপরে ওই দেশটায় নানা রকম চলে। এর মধ্যে ওকে ফুটি জেনারেশন সম্ভবত একটা একাডেমির নাম। এই একাডেমিটা এটার পেছনে অবদান আছে একজন জার্মান কোচের, নাম ভুলে গেছি। পিটার সামথিং আর ব্রুনো মেৎসুর দুজনেরই। এইরকম ২ টো একাডেমি আছে ডাকারে। যারা মোটামুটি ভালো ফুটবলার সাপ্লাই দেয় ফ্রান্সে। ফ্রান্সে বেশ অনেক ফুটবলারের সোর্স কিন্তু এই সেনেগালের এই একাডেমি দুটো। অনেক ফুটবলার আসে এখান থেকে। তো ওই ফুটি জেনারেশন একাডেমিটা ওরে দেখলো এবং ওরে নার্সিং করা শুরু করলো। ও ওখানে ফুটবল খেলা শুরু করলো। এরপর আসলে খুব বেশি তাকে স্ট্রাগল করতে হয় নাই। ওরাও ওকে ফ্রান্সে পাঠালো, ওখানে খেলা শুরু করলো। পরে তো আপনারা জানেন যে আসলে ইউরোপ জয় করলো কিভাবে? লিভারপুল এবং বায়ার্নের হয়ে। কার্যত মূলত লিভারপুলের হয়ে তো জেতে নাই এমন কিছু নাই। প্রিমিয়ার লিগ জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, এছাড়া ২ বার চ্যাম্পিয়ন্স লিগ রানার আপ হয়েছে, সুপার কাপ জিতছে, ক্লাব কাপ জিতছে। সালার সঙ্গে দুর্দান্ত জুটি করছে এবং দুর্দান্ত মনোমালিন্যও হয়েছে। সালা মানে ইগো নিয়েও অনেক স্টোরি আমাদের পড়তে হয়েছে। যাক সোনালি একটা সময় কাটাইছে। ইভেন বায়ার্নে যখন গেছে, বায়ার্নে গিয়েও কিন্তু বুন্দেসলিগা জিতছে। মানে বায়ার্নে গিয়েও বসে থাকে নাই। এখন তো আল নাসেরে রোনালদোর সঙ্গী আল নাসেরে চলে আসছে। ইউরোপ জয় করছে সে। ইউরোপ জয় করছে এবং জাতীয় দলের হয়েও আসলে যা সর্বোচ্চ করার ছিল সেটা মানে করছে। সেখানে অবশ্যই তার প্রেরণা ছিল, তার মেন্টর ছিল সিসে। সিসে ছিলেন ক্যাপ্টেন। ওনার পেনাল্টি মিসে ১ম আফকনটা জেতার সুযোগ নষ্ট হয়েছিল ২০০২ সালে সেনেগালের। ২০০২ সালেই কিন্তু আফকন জিতে ফেলতে পারত সেনেগাল। তারপরে ঠিক ১০ বছর পরে এসে ২০২২ এ সেনেগাল জিতল আফকন, ১ম আফকন, সেটাই সাদিও মানের পেনাল্টি নেওয়াতে এবং তখন ডাগআউটে দাঁড়ানো সিসে।
মানে সাদিও মানের পায়ে আসলে রূপকথা রচিত হলো। সিসে নিশ্চয়ই নেপথ্যের নায়ক, কিন্তু রূপকথাটা রচিত হলো একের পর এক সাদিও মানের পায়ে। সাদিও মানের এই সময়টায় সেনেগাল হয়ে উঠল আফ্রিকান পরাশক্তি। যে দলটা আসলে কিচ্ছু না ছিল, একেবারে কিচ্ছু না, ধরেন ক্যামেরুন, সাউথ আফ্রিকা, এইরকম যেসব কান্ট্রি, ইভেন ঘানা, তারা আফ্রিকায় যেরকম প্রতাপশালী দল সে তুলনায় সেনেগাল কিচ্ছু ছিল না। সেখান থেকে মানের এই সময়টায়, মানেদের এই জেনারেশনটায় আরও কয়েকজন ভালো তারকা আছে, ওদের ডিফেন্সে দুটো ছেলে আছে দুর্দান্ত, ইউরোপের টপ খেলোয়াড়। সব মিলে এখনকার টিমটা খুব সুন্দর, এবং এখন তারা ওই যেটা বলতেছিলাম, ওই ফিজিক্যাল ফুটবল শুধু খেলে না, ফিজিক্যাল ফুটবল তো খেলবেই, পাওয়ার ফুটবল তো খেলবেই আফ্রিকানরা, কিন্তু ওটার সঙ্গে অনেক টেকনিক্যালি কারেক্ট ফুটবল খেলে, অনেক সুন্দর ফুটবল খেলে, যেটা একটা অন্য ধরনের বিউটি, এবং সেটার মূল নায়ক অবশ্যই মানে। আপনি মানেকে বলতে পারেন ওদের মেসি বা ওদের রোনালদো এরকম। মেসি বলাটাই বেটার, কারণ মানের হাত ধরেই সেনেগালের সবচেয়ে বেশি অর্জনগুলো আছে। দুটো আফকন জেতা হয়ে গেল, এই যে আজকে দ্বিতীয় আফকন জিতলো, এছাড়া আফ্রিকান চ্যাম্পিয়নশিপ জিতছে তারা একবার, আর স্থানীয় রিজিওনাল প্রতিযোগিতাগুলো তো অজস্রবার জিতছে মানের এই সময়টায়। মানে ওদের সুপার হিরো। কি সুপার হিরো ফুটবলে? না, ফুটবল দিয়ে মানেকে চেনা যাবে না, মানেকে চেনা যাবে না, কারণ হচ্ছে মানে যখন লিভারপুলে, তখন সে মানুষের তো ওই মানে স্পিরিচুয়াল বোধটা কোন সময় আসবে এটা বলা কঠিন, কারো কারো আসেই না, কারো অল্প বয়সেই চলে আসে। মানে ইউরোপে থাকা অবস্থায় প্রথম রিয়েলাইজ করলো যে 7 বছর বয়সে যে বাবারে হারাইছিলাম, ওইটা আসলে কি হারাইছিলাম? বাবার স্বপ্ন হারাইছিলাম। বাবা আমারে কেন বামবালা ছাড়তে নিষেধ করতেন? ফুটবল খেলতে তো বাধা দিতেন না। কিন্তু বামবালা ছাড়তে কেন নিষেধ করতেন? নিষেধ করতেন হচ্ছে ওই মানুষগুলোর পাশে থাকার জন্য। যেটুকু ক্যাপাসিটি আছে, বড়লোক হওয়ার দরকার নেই। যেটুকু ক্যাপাসিটি আছে এইটুকু নিয়ে নিজের লোকগুলোর পাশে থাকার জন্য। ওই দরিদ্র মুসলিম কমিউনিটি, ওদের পাশে তো কেউ নাই, কেউ নাই। এই লোকটা সাদিও মানে তার সর্বস্ব উৎসর্গ করে দিল বামবালার জন্য, এবং গ্রেটার আসপেক্টে সেনেগালের জন্য। কি কি করছে আপনি শুধু ভাবেন। যে বামবালাতে আজ থেকে 10-15 বছর আগে একটা রাস্তা ছিল না প্রপারলি, সেই বামবালায় এখন আফ্রিকার সর্বাধুনিক হাসপাতালগুলোর একটা, সেটা হচ্ছে স্পেশালাইজড হসপিটাল। এছাড়া ওখানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হেলথ ক্লিনিক আছে। শুধু স্বাস্থ্য ব্যবস্থা, পুরো জিনিসটা কিন্তু মানের ফান্ডিংয়ে। কোথাও ৫ টা পয়সা কারো থেকে ডোনেশন নাই, কারো সহায়তা নাই, কারো হাত নাই, কিচ্ছু না। আফ্রিকার অন্যতম সেরা স্পেশালাইজড হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, হেন কোনো শিক্ষা সুবিধা নাই যা সে বাম্বালায় করে নাই। প্রত্যেকটা বাড়িতে সুয়ারেজ লাইন দেওয়া, পানির লাইন দেওয়া, ওখানে বাজারঘাট কমিউনিটিরে ভালো করা, ভালো ডিজিটাল পোস্ট অফিস স্থাপন করা, মানে একটা আদর্শ গ্রাম। গ্রাম তো না, এটা তো আসলে একটা টাউনশিপ বা একটা পুরো লোকালিটি। এই লোকালিটিটারে সে তার নিজের পয়সায় সর্বোচ্চ ফ্যাসিলিটেট করছে। শুধু এইখানে থামে নাই, দেখেন, মানে আমরা বলি যে মাছ ধরে খাওয়ালে তো হবে না, মাছ ধরা শিখাইতেও হবে। ও একটা জিনিস বুঝছে যে আমি এই যে অবকাঠামোগুলো করে দিচ্ছি, এখন লোকগুলো যদি পেটে খাবারই না থাকে, এই অবকাঠামোর তো কোনো মূল্য নাই। তো প্রথমত যেটা করছে, প্রত্যেকটা পরিবারকে ৭০ ইউরো করে পার মান্থ একটা স্টাইপেন্ড দিছে। স্টাইপেন্ড বলেও কেন জানি না, এটা তো আসলে অনুদান। প্রত্যেকটা পরিবার ৭০ ইউরো করে পায়। এখন আপনার কাছে মনে হইতে পারে ৭০ ইউরো খুব কম। আসলেই কম, কিন্তু আপনি যদি সেনেগালের পরিবার প্রতি বার্ষিক আয় দেখেন, সেটার এভারেজ যা দাঁড়ায় ঠিক তাই দিছে সে। মানে এখন প্রতিটা পরিবারের তো ওর পক্ষে ধনী করে দেওয়া সম্ভব না। এ করতে গিয়ে সে অলমোস্ট নিঃস্ব। তার কিন্তু খুব একটা ব্যাংক ব্যালেন্স নাই। সে তার যখনই যা টাকা জমে প্রায়টাই সে সেনেগালে ব্যয় করে। শুধু বাম্বালায় করতেছে তা না, সেনেগালের বিভিন্ন প্রান্তে তার বহু চ্যারিটি আছে। কিন্তু বাম্বালা হচ্ছে তার প্রাণ। মাম্বালায় সব কিছু করতে হবে। এখন কথা হচ্ছে এই ৭০ ইউরো করে ওর এই পুরোটা দেখভালের জন্য একটা ট্রাস্ট করছে। ট্রাস্টে টাকাগুলো রাখছে ওই ইন্টারেস্ট দিয়ে, যাতে ৭০ ইউরো করে প্রত্যেকটা ফ্যামিলি পেতে থাকে, সেগুলো নিশ্চিত করছে।
কিন্তু এটা তো শেষ কথা না। এখন মানের কথা হচ্ছে যে এই ফ্যামিলিগুলোকে স্বনির্ভর করতে হবে। ফলে ফ্যামিলিগুলো যারা তরুণ তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদেরকে চাকরি-বাকরির জন্য ব্যবস্থা করা, ওখানে ফুটবল একাডেমি করা, ওখানকার বাচ্চাদের আফ্রিকা প্রয়োজনে ফ্রান্সে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করা। ইচ অ্যান্ড এভরিথিং এর জন্য বলা হয় যে বাম্বালায় গেলে আপনি একটা আধুনিক আফ্রিকা দেখতে পাবেন। কিন্তু এই পুরোটা করতে গিয়ে সে কখনো এখানকার হেরিটেজের সঙ্গে আপোস করে নাই। মানে বাম্বালার যে কালচার হাজার বছর ধরে চলে আসতেছে, ওখানকার যে ইসলামী মূল্যবোধ বা যে ব্যাপারগুলো আছে প্রত্যেকটা ব্যাপারে সে সঠিকভাবে সংরক্ষণ করছে এবং প্রত্যেকটা মুসলিম পরিবারের বাচ্চা যেন ইসলামী শিক্ষা সঠিকভাবে পায় সেটা সে নিশ্চিত করছে। সে নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিটা ম্যাচের আগে আপনারা দেখছেন দোয়া করে, একটা গোল সেলিব্রেশনের পরে দোয়া করে। মানে সে নিজে যেমন প্র্যাকটিসিং মুসলিম, সেরকম তার ওখানে ইসলামী শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সে এনশিওর করছে। সঙ্গে এনশিওর করছে যে এখানকার তরুণরা যাতে নিজে কাজে ঢুকতে পারে। কারণ এভাবে সারা জীবন তো স্টাইপেন্ডে চলা যাবে না। হ্যাঁ, এই ট্রাস্ট অনির্দিষ্টকাল ৭০ ইউরো করে দিয়ে যাবে। কিন্তু সে একটা ইন্টারভিউতে বলে যে, "আমার বামবালায় ফ্যামিলিগুলো ৭০ ইউরোতে আটকে থাকবে, এভারেজ ইনকামে আটকে থাকবে, এটা হতে পারে না। ওদের প্রত্যেক ফ্যামিলির ইনকাম হইতে হবে হাইয়েস্ট ইনকাম, আফ্রিকান হাইয়েস্ট ইনকামের মতো। ৭০ ইউরোতে আটকে থাকা যাবে না। ৭০ ইউরো তারা আজীবন পাবে। কিন্তু ওদের নিজেদের যোগ্যতায় এই ইনকামটা অনেক বাড়বে।" এবং সেজন্য তার আরও কিছু চিন্তা আছে। বাম্বালার পাশেই একটা ইকোনমি জোন করার চিন্তা করতেছে, যেখানে কিছু কারখানা-টারখানা হবে, কিছু কাজ হবে। আফ্রিকায় তো আসলে মানে ইকোনমি জোন করতে চায় না কোনো বিদেশিরা। তারা ওখান থেকে শুধু খনি থেকে জিনিসপত্র তুলবে, তুলে লুট করে ফ্রান্সে নিয়ে আসবে। বেশিরভাগটা ফ্রান্স লুট করে। বাকিরাও করে, ব্রিটিশরাও করে, আমেরিকানরাও করে। কিন্তু ওখানে যে কিছু করা, ওখানে লোকজনের ভাগ্য বদলানো সেটা তো করতে চায় না। মানে ওটাও ঠিক করছে যে এখানে এইভাবে থামে থাকলে হবে না। এদের হাতে টাকা রোলিং করাইতে হবে। সেটার জন্য উপায় হচ্ছে এখানে একটা ইকোনমি জোন তৈরি করা। দেখেন মানে সম্পর্কে ছোট, ছোট দুটো কথা বলে আমি শেষ করতে চাই। তাহলে বুঝবেন যে সাদিও মানে কোন লেভেলের লোক। এর মাঝে একটা ব্যালন ডি'রে গেছে ওর হাতে আ তখন বোধহয় iPhone 13 বা 14 নতুন চলে। আরকি প্রতি বছর যে নতুন আসে ওটা 13 বা 14 চলে। ব্যালন ডি'র প্রোগ্রামে গেছে। ওর হাতে অনেক পুরনো 8 বা 9 সিরিজের একটা iPhone, সেটার স্ক্রিনটা ফাটা। সামনেটা ফাটা, পেছনেও গ্লাস ভাঙা। তো ও ওইটা নিয়ে মানে প্রাউডলি হাতে নিয়েই ঘুরতেছে। এমন না যে লুকায় রাখতেছে বা কোনো বিকার নাই, হাতেই রইছে। এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে, "সাদিও আপনি হাতে একটা ভাঙা ফোন নিয়ে ঘুরতেছেন?" তা বা সাদিও মানে বলতেছে যে, ফোনের কাজ কি? ফোনের কাজ তো আমি একটু আ নেট চেক করি, WhatsApp করি, কল রিসিভ করি, কল করি। তো সেটা তো আমার এটাতে হয়ে যায়। দিব্যি দেখা যাচ্ছে। এখন আমি এটা স্ক্রিনটা চেঞ্জ করব। একটু আ খারাপ দেখা যায়। কিন্তু আমি কেন একটা নতুন ফোন কিনবো? ওই টাকায় আমার আরেকটা ফ্যামিলির জন্য কাজ চলবে। আমার একটা ফোনের চেয়ে অনেক বেশি গুরুত্ব আফ্রিকায় না খেয়ে থাকা একটা ফ্যামিলির খাবারের গুরুত্ব অনেক বেশি। আমি এই ফোনের পিছনে টাকা খরচ করি না, আমি কোনো বিলাসিতার পেছনে খরচ করি না। আসলেই সাদিও মানে তার পার্সোনাল কোনো ব্যাপারে তার একটা দামি গাড়ি নাই। সে খুব সাধারণ একটা গাড়িতে চড়ে। তার বক্তব্য যে, "আমি একটা ফেরারি কিনবো, ওই ফেরারির টাকায় আমার ৫ টা ফ্যামিলির এই ডেভেলপমেন্টটা হবে।" ওকে, আমার গ্রামটা হয়ে গেছে, পাশের গ্রাম, তার পাশের গ্রাম, এভাবে চলতেই থাকবে। ওর কোনো বিলাসবহুল জিনিস নাই। ও খুবই অর্ডিনারি একটা লাইফ লিভ করে। ইউরোপে যে লাইফটা এখন তো আ ই ইসে থাকতে হয়, দুবাইতে থাকতে হয়, সেখানেও খুব অর্ডিনারি লাইফ লিভ করে। যেটুকু না করলেই নয়, সেটা করে। শেষ বলি হচ্ছে সাদিও মানের এই ট্র্যাডিশন ভাঙ্গা। এই যে আমরা প্রায় বলি না এর মাঝে মেসিকে নিয়েও একটা কনটেন্টে বলতেছিলাম যে এরা কর্পোরেট সিস্টেমের হাতে বন্দী। এরা চাইলেও মানুষের পাশে দাঁড়াতে পারে না, মানুষের ভিতরে গিয়ে দাঁড়াতে পারে না। সাদিও মানে এখানে আবার ম্যারাডোনার উত্তরসূরি। বা বলা যায় ম্যারাডোনাকেও ছাড়ায় গেছে। সেটা হচ্ছে যে সে এগুলোরও পরোয়া করে না। ও যে এবার বায়ার্ন মিউনিখে জয়েন করলো, বায়ার্ন মিউনিখকে জাস্ট কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করে ছুটিতে ওই যে অফ সিজনে বাম্বালায় চলে গেছে। ওর তো বাম্বালা ছাড়া দুনিয়ায় কিছু নাই। মাশরাফি নড়াইল আর মানের বাম্বালা। এ হচ্ছে মিথের মতো। এরা একটা দিন ছুটি পেলে বাড়ি চলে যায়। তো ও বাম্বালায় চলে গেছে। বাম্বালায় আবার ও যেদিন গেছে, গিয়ে শোনে যে ওর ছোটবেলার বন্ধুরা একটা প্রীতি ম্যাচ আয়োজন করছে কাদা মাঠে। যে মাঠটায় ও ১ম খেলা শিখছে এবং সেখানে খেলতে হাজী আল দিউব আসতেছেন।
হাজিয়েল দেব তো তখন মানে রীতিমতো বয়স্ক মানুষ, কিন্তু উনিও খেলবেন। ওই চ্যারিটি ম্যাচটার কি একটা কজ ছিল, কি একটা উপলক্ষে আয়োজন করা হয়েছিল। তো ওরা বন্ধুরা এসে বলছে যে সাদিও তুমি খেলবো না? ও অবশ্যই খেলবো। কাদা মাঠে খেলতে হবে না, কাদা মাঠে না খেললে কিভাবে হবে। ও পরদিন সকালে গেছে, ওর সিকিউরিটি এবং এজেন্সি ওর সঙ্গে তো বায়ার্নের লোকজনও আছে। এইসব খেলোয়াড় যখন যেখানে যায় সঙ্গে বিরাট বহর যায়। তার সিকিউরিটি, পুষ্টিবিদ, অমুক তমুক অনেকে থাকে, সেটা তো আপনারা জানেন। তারপরে এজেন্টরা থাকে। ইভেন যে ক্লাবে যখন খেলে ওই ক্লাবের লোকও থাকে। ক্লাবের আবার লোক থাকে হচ্ছে যে তার এই নিরাপত্তা দেখভাল করার জন্য, যে সে কোনো ভুলভাল পদক্ষেপ নেয় কিনা যাতে তার ক্ষতি হয়। বায়ার্ন কয়েক মিলিয়ন ডলার দিয়ে তার কয়েকদিন আগে এই লোকরে কিনছে। কারণ বায়ার্নের এজেন্ট আর সিকিউরিটি এজেন্ট ও যখন মাঠের কাছে গেছে তখন পর্যন্ত তারা জানে যে আসলে খেলতে নামবে না। এই লেভেলের খেলোয়াড় কি কাদা মাঠে খেলতে নামে নাকি? ওটা কথার কথা। আজিয়েল দেউফ নামতে পারেন, তখন তার বৃদ্ধ মানুষ, উনি নামতে পারেন, কিন্তু ও নামবে না। সবাই এটাই ধরে নিছে। কিন্তু ও মাঠের পাশে যেয়ে ও মানে ওই মানুষের সামনেই আমাদের গ্রামগুলোতে যেটা হয়, ড্রেস চেঞ্জ করা শুরু করছে। টি-শার্ট আর জিন্স পরা ছিল, ওটা চেঞ্জ করে শর্টস আর ইয়ে পড়তেছে। তখন ওরে সিকিউরিটি এসে বলছে যে, "স্যার এখানে নামা যাবে না। মাঠের অবস্থা তো খুব খারাপ।" তো বলছে, ফরগেট ইট, আমি খেলতে পারবো। আমি এখানে খেলেই বড় হয়েছি।" তখন বায়ার্নের যে এজেন্ট ছিল সে এসে বলছে যে, "স্যার এখানে আপনার নামতে দিব না। কর্তৃপক্ষের নিষেধ আছে। এখানে আপনি নেমে ইনজুরড হলে" খুবই স্বাভাবিক। ইন্সুরেন্সের ব্যাপার আছে। কয়েক মিলিয়ন ডলারের ইন্সুরেন্স অমুক-তমুক। নামতে দেয় না। দিবেই না। তো সে বলছে, "তুমি বায়ার্নে একটা কল করে জানায় দাও যে সাদিও জয়েন করতেছে না। সাদিও এখন থেকে এখানেই খেলবে। বাকিটা জীবন আমি এই কাদা মাঠেই খেলবো। এই মাঠে আমার জন্ম হয়েছে, এই মাঠে খেলা শিখছি, এই কাদার ভিতরে গড়ায় খেলা শিখছি। সেখানে যদি আমি আজকে পয়সার ভয়ে নামতে না পারি, তাহলে ওই পয়সার আমার দরকার নেই। ফরগেট ইট। তুমি বায়ার্নে ফোন দিয়ে জানায় দাও এবং তুমি চলে যেতে পারো। সমস্যা নেই। আমি আর বাম্বালা থেকে ইউরোপে ফিরতেছি না। আমি বাম্বালাই থেকে যাচ্ছি।" তো ওই লোক বায়ার্নে জানাইলে বায়ার্ন কর্তৃপক্ষ বলছে, "কোনো কথা বললো না। ও পাগল বাম্বালা নিয়ে খেলতে দাও। ও খেলে ইনজুরড হলে সেটা আমরা দেখব।" সাদিও মানে ঠিকই সেই ম্যাচ ৯০ মিনিট খেলে উঠে আসছে। দিস ইজ সাদিও মানে। যে জায়গাটা আসলে পৃথিবীর কেউ যাবে না। এই যে আজকে আরেকটা আফকন জিতলো, এটা তার মুকুটে কোনো নতুন পালক হলো না। এটা হচ্ছে অনেক বড়, বড় পালকওয়ালা মুকুট সাদিও মানে পরে বসে আছে। সাদিও মানের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। এরকম একটা করে ফুটবলের শতাব্দীতে আসলে তো, একটা করে অ্যাথলেট আসলে তো পৃথিবীর চেহারাই বদলে যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।